control, control. ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, চলে এলাম অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের বার্ষিক পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস দ্বিতীয় ক্লাস নিয়ে। আমরা আজকে পড়ব রূপসা তীরের উজার। খুলনা জনপদ একটি শিল্প সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রাচীন নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। শিল্প বাণিজ্য প্রধান হওয়ায় এই নগরীকে শিল্প নগরী বলা হয়। খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা এই 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত। এখানে আমরা একটা প্রশ্ন পেতে পারি, শিল্প নগরী কাকে বলা হয়? খুলনাকে। এবং কয়টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত? 10টি জেলা। গাজীর পট, বাউল গান, গাজী কালুর চম্পাবতীর পালা এখানকার অন্যতম লোক সংস্কৃতির উপাদান। রাজশাহী থেকে খুলনা বিভাগে আসার পথে তারা ট্রেনে বাউল সাধক লালনের গান শুনতে পায়। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারান, এটি একটি লালন শাহের গানের কলি। সমীরের দিদি এবং দাদা বাবু পঞ্চরত্নকে স্টেশন থেকে বাসায় নিয়ে এলো। বাসায় ঢুকে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখে পঞ্চরত্নের চোখ তাতে আটকে গেল। অবনী বলল, আরে এমন একটি ছবি আদলে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বই প্রচ্ছদ করা হয়েছে। এবার সমীরের দিদি বললেন, এই ছবিটাকে কি ছবি বলে তোমরা জানো? আকাশ বলল, গাজীর পট। দিদি বললেন, ঠিক তাই, গাজীর পট আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকচিত্রকলার ধারা। গাজীর পট থেকে কিছু প্রশ্ন আসতে পারে। এই পরবর্তীতে কি বলে, অবনী জানতে চাইলো এই ছবিটা কোথা থেকে সংগ্রহ করেছেন। দিদি বললেন, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামে কয়েকটি পটুয়া পরিবার থাকে, তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। তোমরা কি জানো পটুয়া কাদের বলে? যারা পট আঁকেন তাদের বলে পটুয়া। তাহলে পটুয়া কাকে বলে? যারা পট আঁকেন তাদের পটুয়া বলে। আকাশ বলল, শুনেছি এসব শিল্পী নাকি প্রকৃতির বিভিন্ন উপকরণ যেমন ফুল, লতা, পাতা, মাটি, ছাই প্রভৃতি দিয়ে রং তৈরি করে ছবি আঁকেন। দিদি বললেন, তুমি ঠিক জেনেছ। তবে বর্তমান সময়ে এসে বাজার থেকে তৈরি রং কিনেও কোনো কোনো পটুয়া ছবি এঁকে থাকে। আগুন মোল্লা, আমাদের এলাকায় রং পাওয়া না গেলেও আমরা সহজে নিজেদের মতো করে প্রাকৃতিক উপকরণ রং তৈরি করে ছবি আঁকতে পারি। দিদি বললেন, এই বিষয়ে তোমাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। আমি আজকেই শিল্পীর সাথে যোগাযোগ করে তোমাদের জন্য প্রাকৃতিক রং তৈরি এবং পটচিত্র আঁকার একটা বাস্তব অভিজ্ঞতার ব্যবস্থা করব। সবাই খুব খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানালো। সেদিনের মতো তারা সবাই বসে খুলনা ঘোরার একটা পরিকল্পনা করে। পঞ্চরত্নের পরিকল্পনার এক ফাঁকে দিদি তাদের জানালেন, আমি পটশিল্পী নারায়ণ পটুয়ার সাথে কথা বলছি। আমরা আগামীকাল সকালে পটশিল্পীদের গান গাবো। এখানে পটচিত্র সম্পর্কে কিছু বর্ণনা আছে। পটচিত্র কি? পটে আঁকা ছবিকে পটচিত্র বলে। পট মানে পট্ট বা একখণ্ড কাপড়ের টুকরা। এখন পটচিত্র কি এ বিষয়ে একটি ক্ষুদ্র সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, অথবা গাজীর পট কি, গাজীর পট তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আমাদের এখানে আসতে পারে। এখানে আমাদের গাজীর পট সম্পর্কে যে ইতিহাস, গাজীর পটের যে ইতিহাস সেই সম্পর্কে আমাদের বলা হয়েছে। পটচিত্রটা এরকম: জরানো পট, ক্ষুদ্রাকার চৌকো পট। জরানো পট 15 থেকে 30 ফুট লম্বা ও 2-3 ফুট চওড়া হয়, আর চৌকো পট ছোট আকারের হয়। এই পটচিত্রগুলোতে বিভিন্ন ধরনের কাহিনী, বিভিন্ন চিত্র আঁকানো থাকে এবং তার উপরে একজন পটুয়া পটচিত্র। পটে আঁকা ছবিকে পটচিত্র বলে। পট মানে পট্ট বা একখণ্ড কাপড়ের টুকরা। সাধারণত একখণ্ড কাপড়ের পটচিত্র আঁকা হয়। বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো এই পটচিত্র। যারা পট আঁকেন তাদের বলা হয় পটুয়া, আর যারা পট প্রদর্শন করেন তাদের বলা হয় পটকুশীলব বা গায়েন। তাহলে যারা পট আঁকেন তাদের কি বলে? পটুয়া। আর যারা পট প্রদর্শন করেন তাদেরকে বলা হয় পটকুশীলব বা গায়েন। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে পটুয়ারা প্রাচীনকাল থেকে পট আঁকার সাথে জড়িত। এই অঞ্চলের পটচিত্রের ইতিহাস প্রায় 2500 বছরের প্রাচীন। পটচিত্রের ইতিহাস কত বছরের প্রাচীন? প্রায় 2500 বছরের প্রাচীন। এটা আমাদের এক কথা প্রকাশ প্রশ্ন আসতে পারে। পট প্রধানত দুই প্রকার: দীর্ঘ জরানো পট ও ক্ষুদ্রকার চৌকা পট। কত প্রকার? 2 প্রকার। জরানো পট 15 থেকে 30 ফুট লম্বা ও 2-3 ফুট চওড়া হয়, আর চৌকো পট হয় ছোট আকার। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। কালীঘাটের পট চৌকো পট, আর আছে গাজীর পট জরানো। একসময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম ছিল এটি। বাংলাদেশের রাজশাহী, খুলনা, যশোর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও বৃহত্তর ঢাকা সহ বিভিন্ন অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বীরভূম, কলকাতা সহ নানা অঞ্চলে পটচিত্র ব্যাপক প্রচলন দেখা যায়। এসব অঞ্চলে গ্রামগঞ্জের মানুষের কাছে পটচিত্র ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। প্রথম দিকে পৌরাণিক ও ধর্মীয় হিতোপদেশ বিষয় নিয়ে এসব পটের অন্যতম বিষয়বস্তু। পরবর্তীকালে সামাজিক ও রাজনৈতিক ও জনসচেতনমূলক বিষয়বস্তু পটচিত্রে আঁকা হয়। আসলে আদিকালে বাংলায় আসলে যখন
বিনোদনের এত আজকের সিনেমা, নাটক, টেলিভিশন, স্যাটেলাইট, মোবাইল ফোন যখন ছিল না, তখন মানুষ এইভাবেই তাদের বিনোদনগুলো, যাত্রা, গাজীর পট, তারপরে বায়োস্কোপ, অনেকে এই পটচিত্র থেকে কিন্তু বায়োস্কোপের উদ্ভব হয়েছে। বায়োস্কোপটা কিন্তু এই ধরনের ছবিগুলো একের পর এক আসতো এবং একজন ব্যক্তি সেগুলো নিয়ে বর্ণনা। পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীঘাটের পট মূলত চৌকা পট, যা তুলনামূলক ছোট মাপের কাগজে উপর আঁকা। তাছাড়াও সচেতনমূলক বিষয়, পরিবেশের বৃক্ষরোপণ, নারী ও শিশু অধিকার, যুদ্ধের খারাপ দৃশ্য, নানান সমসাময়িক বিষয় নিয়ে পটচিত্র আঁকা হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় গাজীর পট সম্পর্কে আমাদের একটি প্রশ্ন হতে পারে, গাজীর পট কি? গাজীর পট তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। আর গাজীর পটের বিস্তারিত এখান থেকে আমরা একটা রচনামূলক প্রশ্ন পেতে পারি। শত শত বছর ধরে সুন্দরবন অঞ্চলের গাজীর ক্ষমতার কথা মানুষের মুখে মুখে প্রচলিত। জঙ্গলের লোক নির্ভয়ে চলাফেরা করত গাজীর নাম স্মরণ করে, কারণ এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে গাজীর নামে বনের বাঘও নত হয়। বাংলাদেশের লোকচিত্রকলার মধ্যে গাজীর পট অন্যতম। আগের দিনে গ্রামে গঞ্জে, বাড়ির উঠানে বিনোদনের জন্য গাজীর পট প্রদর্শন করা হতো। পট প্রদর্শনের সময় শিল্পীরা ঢোল জুড়ি বাজিয়ে গান গেয়ে পট প্রদর্শন করত। প্রদর্শন শেষে দর্শকরা চাল সহ বিভিন্ন সামগ্রী ও অর্থ শিল্পীদের উপহার হিসেবে দিতেন। শিল্পীরা পটে আঁকা ছবিকে একটা লাঠির সাহায্যে নির্দেশনা দিত, সাথে সাথে সুর, তাল ও কথা সমন্বয়ে গান রচনা করে। গাজীর পট তৈরির পদ্ধতি: গাজীর পট মূলত জড়ানো নির্দিষ্ট মাপের মোটা কাপড়ের উপর এই পট আঁকা হয়। প্রথমে তেঁতুল বিচিকে আগুনে হালকা ভেজে নিয়ে পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে খুব সহজে তার খোসা ছড়িয়ে নেওয়া যায়। গাজীর পট তৈরি পদ্ধতি কিন্তু আমাদের একটা প্রশ্ন হিসেবে আসতে পারে, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর পানির সাথে মিশে আগুনে জাল দিয়ে আঠা তৈরি করা হয়। তেঁতুল বীজের আঠা অথবা বেলের আঠার সাথে চক পাউডার ও ইটের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে কাপড়ের উপর প্রলেপ দেওয়া হয়। আবার কোনো কোনো পটুয়া কাপড়ের উপর গোবর ও আঠার প্রলেপ দিয়ে প্রথমে একটি জমিন তৈরি করেন। কাপড়ের উপর প্রলেপ দেওয়ার পর তা ভালোভাবে রোদে শুকিয়ে প্যানেলগুলো ভাগ করে নিয়ে তার উপর ছবি আঁকা হয়। পটচিত্র আঁকতে নানা রকমের উদ্ভিদ, খনিজ পদার্থ থেকে তৈরি নানা রকম রং ব্যবহার করা হয়, যেমন শিমের পাতা থেকে সবুজ, কালোকেশি থেকে গাঢ় সবুজ, কাঁচা হলুদ থেকে হলুদ রং, শঙ্খগুড়া থেকে সাদা, সিঁদুর থেকে লাল, খাড়ি মাটি থেকে মেটে হলুদ, নীল গাছ থেকে নীল রং তৈরি করা হয়। ছাগল বা ভেড়ার লোম থেকে তুলি তৈরি করে পটচিত্র আঁকা হয়। বর্তমানে বিভিন্ন রাসায়নিক ও রং বাজারে কিনতে পাওয়া যায়, যা দিয়ে শিল্পীরা পটচিত্র আঁকেন। আমরা এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। গাজীর পট, এটা যদি ছবি সহ যে প্রশ্ন আছে, এখানে ছবির মাধ্যম দিয়েও আমরা গাজীর পট সম্পর্কে লিখতে বলতে প্রশ্ন আসতে পারে। তবে আমরা যদি গাজীর পট তৈরির পদ্ধতি এবং গাজীর পট সম্পর্কে পড়ি, এটা থেকে আমরা সেটা লিখতে পারবো। এরপর দিদি পঞ্চরত্নকে বাংলার পটচিত্র সম্পর্কে আরো কিছু নতুন তথ্য দিতে গিয়ে বলে, ভারতীয় আধুনিক চিত্রশিল্পীর অন্যতম শিল্পী যামিনী রায় তার শিল্পকর্মে পটচিত্রের আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পীর পথিকৃৎ শিল্পী কামরুল হাসান তার শিল্পকর্মে পটশিল্পীদের অঙ্কন শৈলীকে নিজের শিল্পকর্মে নান্দনিকভাবে ব্যবহার করেছেন। তিনি নিজের নামের সাথে পটুয়া শব্দটি ব্যবহার করতেন। এই শিল্পীদের প্রচেষ্টায় আধুনিক শিল্প জগতে পটচিত্র বা পটশিল্প এক নতুন মাত্রা লাভ করে। সময়ের সাথে সাথে বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যমে পরিবর্তন হয়েছে, ফলে লোকচিত্রকলাও এই ধারা প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আশুতোষ মিউজিয়াম ও গুরু সদয় দত্ত মিউজিয়ামের সংগ্রহশালায় বেশ কিছু গাজীর পট সংরক্ষিত আছে। এখানে পাতা, ফুল সহ বিভিন্ন উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতিটা লেখা আছে। কোন পাতা থেকে কিভাবে রং তৈরি করা যায় সেটা আমরা কোন গাছ থেকে আমরা উপরে পেলাম। পরের দিন পত্রটা গেল কুষ্টিয়া লালন শাহের মাজারে। লালন শাহের মাজার এলাকায় প্রবেশ করতেই প্রায় বিকেল হয়ে গেছে। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন কয়েকজন বাউল হাতে একতারা মন্দিরা নিয়ে লালনের গান পরিবেশন করে চলেছে। গান গাওয়ার সময় তারা বিশেষ ভঙ্গিতে নৃত্য করছে। লালনের আখড়াবাড়ির এলাকায় থাকা একটি বাউলের ভাস্কর্য দেখে সমীর বলল, আমি জেনেছি একতারা বাউল গানের মূল বাদ্যযন্ত্র। এটি লাউয়ের খোল, চামড়া, বাঁশ ও তার দিয়ে তৈরি। এইবার পঞ্চরত্ন দেখতে পেলেন লালনের মাজারের পাশে রয়েছে লোকবাদ্য বিক্রয়ের দোকান, যেখানে বিক্রেতা পঞ্চরত্নকে একতারা বাজানোর কৌশল শিখিয়ে দিল। আমরা নিচে দেখতে পাচ্ছি যে একতারা বাজিয়ে বাউল গান করার একটা ছবি। পঞ্চরত্ন দেখতে পেলেন লালনের আখড়াবাড়ির আশপাশে ঠিক সন্ধ্যার আগে একজন
বাউল গাছের নিচে বসে একাকী গান করছে। গানের সুরের টানে আশেপাশে থাকা দর্শকরা সেখানে গিয়ে যোগ দিলেন। বাউল গানের একটা ধাঁচ আছে আলাদা। আসলে এখানে বাউল গান একটা আছে, খাঁচার ভিতর আছি পাখি কেমনি আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায়। সবাই এই গানটির সাথে পরিচিত, আমরা কম বেশি শুনেছি। এর নিচে একটা দোতারা ছবি দেখছি, নিচে দেখতেছি আমরা লালন শাহ ফকির, ওনার সম্পর্কে কিছু তথ্য আছে। বাউল সাধনা প্রাণ পুরুষ দার্শনিক লালন শাহ ফকির জন্মগ্রহণ করেন 1774 খ্রিস্টাব্দে। উনি কত সালে জন্মগ্রহণ করেন? এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। বাংলার জারি, সারি, কীর্তন, পালা, দারি গান, ভাটিয়ালি, মুর্শিদি সকল গানই তাকে আকর্ষণ করত। আশেপাশে গ্রামে সেখানে গানের আসর বসত, লালন শাহ সেখানে গিয়ে হাজির হতেন। আসরের পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরো বেড়ে যায়। কৈশোরে পা রাখতেই তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর লালন তার গৃহত্যাগী হয়ে যান। এরপর সিরাজ শাহের কাছে লালন শাহ ফকির প্রথম দীক্ষা লাভ করেন। তাহলে সিরাজ শাহের কাছে তিনি প্রথম দীক্ষা লাভ করেন। লালন কার কাছে প্রথম দীক্ষা লাভ করেন? সিরাজ শাহের কাছে। দীক্ষা গ্রহণের পর থেকে তিনি গুরু মায়ের সেবায় নিয়োজিত থেকে নিয়মিত সাধু সংঘ সেবা চালিয়ে যান। আধ্যাত্মিক বিষয়ে আধ্যাত্মিক কিছু গান টান তাদের আছে, এখানে আধ্যাত্মিক বিষয়ে গান বাজনা সম্পর্কে আরো কিছু আছে, তোমরা পড়ে নেবে। এরপরে আসতেছে সুন্দরবন সম্পর্কে কিছু, যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার কিছু অংশ জুড়ে এই বনভূমি অবস্থিত। তাহলে আমাদের সুন্দরবন কোন কোন জেলার কোন কোন অংশে অবস্থিত, এটা একটা প্রশ্ন হতে পারে। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বিভিন্ন অংশ জুড়ে এই বনভূমি অবস্থিত। এই বনে সাতক্ষীরা ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। তাহলে কত সালে তালিকাভুক্ত করেছে? 1997 সালে। সুন্দরবনের ভিতর দিয়ে সামুদ্রিক স্রোতধারা প্রবাহিত, এর ফলে কাদাযুক্ত লবণাক্ত দ্বীপে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে। সুন্দরবন সমুদ্র উপকূলীয় নোনা পরিবেশে সৃষ্ট বিশেষ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরী হলো এই বনের প্রধান গাছ। ধারণা করা হয় এই গাছ নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন করা হয়। তাহলে আমরা সুন্দরী গাছের নাম অনুসারে এটা সুন্দরবন করেছে, এটা একটা প্রশ্ন হতে পারে যে সুন্দরবনের নাম কোথা থেকে হয়েছে। এই বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্যপ্রাণী রয়েছে। বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী প্রাণী। আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখতে পাচ্ছি, কিছু হরিণের ছবি দেখতে পাচ্ছি। নৌযানে করে নদীতে চলার সময় যেখানে বসেই তারা দুপুরের খাবার খেয়েছো, চুই ঝালে রান্না করা তরকারি আর নদী থেকে ধরা বাগদা চিংড়ি রান্না করা খাবারের স্বাদ তাদের খুব ভালো লাগছে। চুই ঝাল সম্পর্কে যারা খুলনা এলাকার লোক তারা খুব ভালো জানে। এটা এক ধরনের বিশেষ ঝাল, মানে মরিচের না, এটা এক ধরনের মূল, গাছের মূল, কিন্তু সেটাতে রান্না করলে একটা ঝাল ঝাল ভাব থাকে, সেটা অনেক মজার হয়। এ সময় দিদিকে পঞ্চরত্ন জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, আমরা না হয় সুন্দরবন ঘুরে গেলাম এবং অনেক কিছুই জানলাম, কিন্তু যে সকল বন্ধু এখানে আসতে পারেনি তারা কি করে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারে? প্রশ্ন শুনে দিদি বেশ আগ্রহের সাথেই বললেন, তোমরা গাজীর পটের আদলে অথবা নিজেদের ইচ্ছা মতো সুন্দরবন ও বাঘের ছবি আঁকতে পারো। নিজেদের এলাকায় যদি কোনো বন থাকে তা ভ্রমণ করতে পারো। সুন্দরবন ভ্রমণের পর আর এরপরে আছে আমাদের কীর্তন খোলা পাহাড়ের ধান শালিকের দেশ, এই সম্পর্কে আমরা পরবর্তীতে পরের ক্লাসে আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা স্ক্রিনে দেখানো যে প্রশ্নগুলা তোমাদের দেখিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা স্টাডি করবে, তোমরা এগুলো চর্চা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি ঠিকমতো নেবে, এই আশা করে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ও আর একটা কথা, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তোমাদের জন্য। অবশ্যই তোমরা শেয়ার করবে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবে। নিজেরা তো সাবস্ক্রাইব করেইছো। धन्यवाद सबाई। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।